হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মানি ইজ ইম্পর্টেন্ট ব্রো। আজকে মেইনলি আমরা ডি-ম্যান নিয়ে কথা বলবো এবং ডি-ম্যানের একজন রাইডার যিনি একসময় ব্যাংকে কর্মরত ছিলেন, ব্যাংকে খুব ভালো একটা পোস্টে চাকরি করতেন, বাট সামহাও কোনো কারণবশত সে হচ্ছে তার সেই চাকরিটা ছেড়ে দিয়েছে এবং তাকে হচ্ছে ডেলিভারি ম্যানের চাকরিটা করতে হয়। সো ডেলিভারি ম্যানের চাকরিটা আসলে আমার দিক থেকে জিনিসটা সব থেকে হালাল উপার্জন বা সব থেকে ভালো কাজ আমি মনে করি। বাট যখন একজন ডেলিভারি ম্যান পথে ঘাটে যায়, যখন ডেলিভারি করতে যায় বা যখন সে কি বলে যেভাবে ডিল করে মানুষজনদের সাথে, সেই জিনিসটা আসলে খুবই একটা তিক্ত অভিজ্ঞতা মানুষ নেয় এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্টেপে স্টেপে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। তো এই ভিডিওটা মেনলি করার উদ্দেশ্য হচ্ছে যে একজন ব্যাংকের কর্মকর্তা যে রেসপেক্ট পাওয়ার যোগ্য, একজন ডেলিভারি ম্যানও আসলে সেই রেসপেক্টটা পাওয়ার যোগ্য। সে যদি ব্যাংকে চাকরি করে বা সে যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, তাকে আসলে যেভাবে রেসপেক্ট করা উচিত, তাকে মানুষ হিসেবে যে ট্রিটটা দেওয়া উচিত, আমি আশা করি যে ডেলিভারি ম্যানকে মানুষজন ওইভাবে ট্রিট করবে। বাট সামহাও করে না। যখন আমি নিজে ডেলিভারি করতে গেছি তখনও আমি অনেক ধরনের প্রবলেম ফেস করছি। ইভেন এমনও দিন গেছে যে আমি কাঁদতে কাঁদতে বের হয়েছি, কারণ ওই যে রিয়ালিটিটা বা ওই যে প্রবলেমটা, ওইটা ফেস করাটা আসলে কঠিন। তো আমরা কথা বলবো আমাদের ডেলিভারি ম্যান ঠিক বলা যাবে না, তিনি এখন আমাদের হচ্ছে জোন অ্যাম্বাসিডার হিসেবে কাজ করছেন, উত্তরা জোন অ্যাম্বাসিডার হিসেবে কাজ করছেন কামরুজ্জামান ভাইয়ের সাথে। কামরুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার এক্সপিরিয়েন্স নিয়ে আসলে কথা বলতেছিলাম যে আপনি একসময় ব্যাংকে ছিলেন, ব্যাংকে একটা হ্যান্ডসাম স্যালারি পেতেন। যদি কিছু মনে না করেন তাহলে স্যালারি অ্যামাউন্ট আপনি বলতে পারেন যে আমি এটা পাইতাম। ও, আমার লাস্ট স্যালারি 97,000 টাকা ছিল। সো আপনি হচ্ছে যে কোনো কারণবশত ব্যাংক থেকে চাকরিটা ছেড়ে দিয়েছেন। তো আপনি লাস্টে কি পজিশনে ছিলেন ব্যাংকে? আমি ওখানে প্রিন্সিপাল অফিসার হিসেবে ছিলাম। প্রিন্সিপাল অফিসার হিসেবে ছিলেন। তো এটা মনে হয় যে ম্যানেজারের পরে, জি, তাই না? অপারেশন ম্যানেজার, রাইট। সো ওইখান থেকে মনে করেন আসমান থেকে ধরেন আপনি অলমোস্ট 1 লাখ টাকা পাচ্ছেন। জি, সেখান থেকে ধাপ করে আমি আপনার 15,000 টাকা নিয়ে আসছি। এক তো টাকা ধাক্কা গেল, দ্বিতীয়ত স্ট্রাগল ধাক্কা শুরু হলো। তো ওভারঅল আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? আসলে আলহামদুলিল্লাহ, যে মানুষ কষ্ট করেই উপরে উঠে, আমিও কষ্ট করেও চাকরি পাইছি, আবার হয়তো কোনো কারণে চাকরিটা ছেড়ে দিয়েছি। কিন্তু আপনাদের এই 15,000 টাকার মধ্যে মনে হয় ওই 1 লাখ টাকার থেকে এই 15,000 টাকাটা অনেক লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে, এবং আমার ফ্যামিলি নিয়ে খুব সুন্দর এবং ভালোভাবে দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ। যে আপনি, আর সবচেয়ে বড় কথা যে আপনার ভিতরে যে একটা ভালো পোটেনশিয়াল, মানে ভালো কিছু আমাকে নিয়ে আসছেন এখানে। আমি আপনাকে ভাইবা দিছিলাম সেদিন আপনি আমাকে বললেন যে আপনি আসলে কি করবেন না, মানে আপনার ভিতরে ওইরকম ছিল না, কিন্তু আমি প্রকাশ করছিলাম যে না, আমি কষ্ট করেই আবার উপরের দিকে যাব। এটাই আমার জীবনের লক্ষ্যমাত্রা ছিল। তা আমি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি, কিন্তু মাঝে মাঝে কিছু খুব কষ্টের মাঝে দিন যায়। তো এই দিনগুলো আসলে ভোলার মতো না, কিন্তু তারপরেও আমার ভালো লাগে যে আপনাদের মতো যারা যখন ব্যাংকে চাকরি করতেন তখন মানুষের ব্যবহার, তখন সিকিউরিটি গার্ডের ব্যবহার, ওই ভ্যানালার ব্যবহার, ওই রিকশালার ব্যবহার, আর যখন ডেলিভারি ম্যানের ব্যাগটা কাঁধে নিয়ে যখন আপনি ডেলিভারি করতে যান, ওই যে ব্যবহার বা এরকম কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চান আমাদের সাথে। না, এইটা তো আসলে পুরোটাই ভিন্ন। যে তখন ছিলাম আমি একজন বড় অফিসার, অপারেশন ম্যানেজার, মানে ম্যানেজারের পরের পোস্টেই। তো তখন তো আমাকে সবাই স্যার বলতো। তারপরে সিকিউরিটি গার্ড আমার তো স্যার বলতো, যে কেউ আসো স্যার, কিন্তু এখন তো আর স্যার বলে না, কিন্তু আমাকে আরো সরায় দেয় যে আপনি এখানে থাকা যাবে না, আপনি ওইদিকে রাখেন। আসলে সে তো আর জানে না যে আমার পরিচয়টা কি আমি কোথা থেকে আসছি। কিন্তু আসলে আমাদের এই কষ্টের মাঝেই বললাম যে সুখটা আমরা পেয়ে যাই দিন শেষে। কিন্তু যখন আমরা আসি, হিসাব দিয়ে দিই, সবকিছু ক্লিয়ার, তখন আমার কাছে খুবই ভালো লাগে যে না, আমি যে সাকসেসফুল। কিন্তু ওই ব্যাপারগুলো আসলে খুব মাঝে মাঝে খুব মন খারাপ লাগে যে মানুষ হিসাবে, মানে এইরকম যে মানুষ ট্রিট করে, তো আসলে এইটা ঠিক না। এটাকে আমাদের সবাইকে বোঝানোর দরকার যে, এবং কষ্টের মাঝেই লাস্ট ফিনিশিংয়ে যে আমরা ভালো কিছু
আশা করি এটাই আমার মূল ইয়া ছিল। আমি হচ্ছে আপনার বসুন্ধরায় গিয়েছিলাম ডেলিভারি করতে, খুব সম্ভবত গত মাসে। জি, ডেলিভারি ম্যানে খুব কোনো একটা প্রবলেমের কারণে আমার যাওয়া লাগছে। এখন আমি হচ্ছে দারোয়ানকে বললাম যে হচ্ছে লিফটের 3-এ যাব। তো সে বলতেছে আমারে, আমি ডেলিভারি ম্যান, আমি কেউ না, আমি ডেলিভারি ম্যান। জি, তো সে আমাকে বলতেছে যে স্যান্ডেল খুলে যান। আচ্ছা, মানে লিফটে সে আমাকে বলতেছে আপনি বলে নাই, এই তুই স্যান্ডেলটা খুলে যান। আচ্ছা। আমার অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনারা ব্যাগ ক্যারি করেন আমি ওইভাবে ব্যাগ করে নিয়ে আমি গেছি। আমি জিজ্ঞেস করলাম তার স্যান্ডেল কেন খুলে যাবো, আমি ব্যাপারটা বুঝি নাই। তো সে আমার বলতেছে, তোরে বলছি তুই স্যান্ডেল খুলে যাবি, তাহলে তুই স্যান্ডেল খুলে যাবি। হ্যাঁ, তো আমি বললাম যে না, আমি স্যান্ডেল খুলে যাব না, আমি হচ্ছে আপনার যাকে পার্সেল দিতে আসছি আমি তাকে হচ্ছে ফোন দিয়ে আমি একটু বলি যে আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন। পরে সে আমাকে বললো যে কোনো সময় ঠিক আছে, যা তুই যা, বেশি কথা বাড়াইস না, তুই যা। তো আসলে ওই এরকম প্রত্যেক দিন প্রত্যেকটা ডেলিভারি ম্যানের সাথে এরকম অনেক ঘটনা ঘটে। আপনার হচ্ছে একজন রিক্সাওয়ালা বা একজন ভ্যানওয়ালা একটা সাইকেল চালককে দেখলে মানে এত ছোট নিচু চোখে দেখে, আর যখন ইভেনচুয়ালি আমাদের ডেলিভারি ম্যানের ব্যাগ যখন আমাদের ঘাড়ে থাকে মানে গালাগালি দেয়া বা মানে যত ছোট করতে পারে আসলে ব্যাপারটা, এটা আসলে কাম্য না। কিন্তু আসলে ডেলিভারি করতে গেলে এগুলো হবে। কারণ বাংলাদেশ এখনো আসলে পরিপূর্ণ ই কমার্সের জন্য বা পরিপূর্ণ ডেলিভারি সেক্টরের জন্য হয়তো বা হয় নাই, কোনোদিন হয়তো হবে, আমাদের হাত ধরেই হবে ইনশাল্লাহ। তো আপনার সাথে গত পরশুদিন একটা ইনসিডেন্ট ঘটে। জি, আমি যতটুকু অবগত আছি যে আপনি হচ্ছে উত্তরখানের কোন একটা পার্সেল, জি, আপনি উত্তরখানের কোন একটা পার্সেল নিয়ে আপনি ডেলিভারি করতে গেছেন এবং সেই পার্সেলটা, আমি যদি ভুল না হই, এই পার্সেলটা পেজের নাম বলা দরকার নেই। আচ্ছা, আপনি হচ্ছে উত্তরখানের কোন একটা পার্সেল ডেলিভারি করতে গেছিলেন। রাস্তাটা খুবই খারাপ ছিল, এখানে আসলে মোটরসাইকেল নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। যারা উত্তরখানে আশেপাশে থাকেন তারা আসলে রিলেট করতে পারবেন যে উত্তরখান দক্ষিণখানের রাস্তাটা কেমন আর কি। তখন আসলে ঘটনাটা কি ঘটে? না, আসলে যখনই উত্তরখান দক্ষিণখানের অবস্থা খুবই খারাপ, হাজি ক্যাম্পে আপনি যাইতে পারবেন না। হাজি ক্যাম্পে আপনি যেতে গেলে আপনাকে কাওলা হয়ে ঘুরে যেতে হবে। কাওলা হয়ে যখন আপনি ঘুরে যাবেন তখন আপনার কোমর সমান পানি যে রাস্তাটা। তারপরে আপনি যখন দক্ষিণখান উত্তরখান, ওই ঠিকানাটা ছিল বটতলা, উত্তরখান বটতলা। তো ওই জায়গাটায় সম্পূর্ণ পাইপ দিয়ে ভাঙ্গা রাস্তা, মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব নয়, হেঁটে যাওয়াও যায় না। তো এখন আমি কাস্টমারকে ফোন দিলাম, কাস্টমার ফোন দিয়ে বলল যে আমার তো এইখানে আপনি আসতে পারবেন না, আপনি যাই হোক যেভাবে হোক আমাকে এটা পৌঁছান। তা আপনার সাথেও আমার যোগাযোগ হইলো, আপনিও বললেন যে হ্যাঁ আমাকে পৌঁছান, মানে যেভাবে হোক কেমন যেমন দেন। তো এজ আমি রাইটার হিসেবে, কর্মচারী হিসেবে, যে আমার উদ্যোক্তা কর্মকর্তা যখন আমাকে আদেশ করবে আমাকে মানতেই হবে। এটা আমার এখন ওটা উত্তরখান হোক, দক্ষিণখান হোক, আর রংপুর হোক, আর আমাকে যাইতেই হবে, যেভাবে হোক আমাকে দিতে হবে। কারণ এটা আমার চাকরি, চাকরি ক্ষেত্রে কখনো অবহেলা করতে নাই, করাটাও ঠিক না। কারণ এ যাবৎ আমি যতদিন করে আসছি, আমি চাকরিকে সবসময়, এটা ছোট হোক বড় হোক, সবাইকে এক চোখে রাখতে হবে। তো যাই হোক, যখন আপনি আমাকে বললেন যে যেতেই হবে, তখন আমি ফিরে আবার চেষ্টা করলাম ওনাকে। তো উনি আমাকে বলতেছে যে আপনি পার্সেলটা আরেক জায়গায় দিতে হবে, কিন্তু টাকাটা আপনাকে বিকাশে নিতে হবে। তো বিকাশে নেওয়ার জন্য কি করতে হবে, তখন বিকাশে দিবেন। তো এখন ওটার খরচটা উনি দিতে চাচ্ছেন না, ওই কাস্টমার তা দিতে চাচ্ছে না। তখন আমি কি করি, তখন আবার আপনাকে আমি জানাইলাম। আপনি বললেন যে না, এত অ্যামাউন্ট 11,585 টাকার অ্যামাউন্ট 200-র উপরে আসে, এটা আসলে আমার কাছে বেয়ার করা সম্ভব না। তো যেমন যেভাবে পারেন আপনি দেন, এই অ্যান্সার আসলো। কিন্তু তখন না আসলো, ওখান থেকে আউটপুট আসলো যে আসলে আমরা কাজটা করতে পারতেছি না, কিন্তু এই কষ্টের মাঝে আমাকে যায় দিতেই হবে। তারপরে অবশেষে আমি কষ্ট করে যায় তাকে দিয়ে আসলাম এবং আমি সাকসেসফুল হয়ে চলে আসলাম। কিন্তু মাঝখানে যে হ্যাসেলগুলা যে হইলো, এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা রাইটারের জীবনে আসবে, এইভাবে আমাদের অতিক্রম করে যাইতে হবে। এটাই আমাদের মূল কাজের যে ভিউ, যে কোনোখানেই যে আমি যাইতে পারবো না, করতে পারবো না, এটা বলাটা আমাদের জন্য ঠিক হবে না। কাজ কাজই, এখন ওটা উত্তরখান যেখানেই হোক আমাদের যেতে হবে, কাজ দিয়ে করতে হবে।
তাহলে আমার সেখান থেকে একদিন না একদিন এটার একটা ভালো কিছু আমি জীবনে অনেক কিছু পেয়েছি, আমার মনে হয় যে পাবো আরো একটা আশাবাদী, যে আমি সবসময় কাজকে কখনো ছোট ভাবিনি এবং সবসময় উপরের দিকেই উঠে আসছি। তা আমার বিশ্বাস যে রাইটার থেকে একদিন দেখবেন যে কোনো এক সময় দেখবেন আমার মতো যদি চেষ্টা কেউ চালায় যায়, একদিন এটার ফল সে পাবেই। না, রাইডারের জব কিন্তু ভাই খারাপ না। জি, রাইডারের জব কিন্তু খারাপ না, এবং একটা রাইডার যেই পরিমাণ আসলে ইনকাম করার ক্যাপাসিটি রাখে, জি, বা মানে ওভারঅল যদি এনভায়রনমেন্টটা আমরা পাল্টাই ফেলতে পারি, জি। কাস্টমার, মার্চেন্ট এনাদের যদি মোটামুটি একটা আপনাদের প্রতি সহমর্মতা থাকে, সেক্ষেত্রে দেখা যাবে কি একটা ভালো এনভায়রনমেন্টটা তৈরি হবে। আবার এই ক্ষেত্রে কিন্তু রাইডারদেরও কিছু দোষ আছে। আচ্ছা। আর যদি একতরফা যদি বলতে থাকি যে মার্চেন্টের দোষ বা ক্লায়েন্টের না, দোষ, না, না। এটা কিন্তু জি। না। যেমন মনে করেন, আর আমাদেরই কিছু রাইডার এমন আছে যারা মনে করেন কাস্টমারকে ফোন না দিয়ে চলে গেল। সে বললো যে ভাই এটা হোল্ড। হুম, বা যেমন ধরেন মনে করেন এখান থেকে ধরেন হচ্ছে আপনার নিয়ার বাই একটা লোকেশন, সে কাস্টমারকে ফোন দিয়ে বলবে যে ভাই আপনি অমুক জায়গায় আসেন, আমি এখানে দাঁড়ায় আছি, কিন্তু সে কাস্টমার কিন্তু পে করতেছে হোম ডেলিভারি করার জন্য। জি। বা ধরেন হচ্ছে কাস্টমারকে সে একবার ফোনে পায় নাই, প্রোডাক্টটা সে রিটার্ন করে দিচ্ছে, বা হচ্ছে কাস্টমারের কাছ থেকে অতিরিক্ত টাকা ডিমান্ড করতেছে যে আমি এটা অনেক দূরে, আমি অনেক ভিতরে আসছি। তো ওভারঅল সব দিকেই প্রবলেম আছে। আমি যতটুকু মনে করি রাইডারের এন্ড থেকে প্রবলেম আছে, মার্চেন্টের এন্ড থেকে প্রবলেম আছে, আবার কাস্টমারের এন্ড থেকে প্রবলেম আছে। বাট এই সব কিছু প্রবলেমের ভিতর থেকে সব থেকে আমার কাছে যেটা মনে হয় কামরুজ্জামান ভাই, ব্যক্তিগতভাবে, যে আমরা যদি প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে ট্রিট করি, বা প্রত্যেকটা জিনিসকে আমরা আসলে, কারণ একটা ডেলিভারি ম্যান যদি 20 টাকা বা 50 টাকা বেশি চেয়ে থাকে, তা অবশ্যই সে অপরাধ করেছে, অবশ্যই 100% সে অপরাধ করেছে। কিন্তু সেই মানে চোরের শাস্তি যদি আমি তাকে ফাঁসি দিয়ে দিই, এটা কিন্তু কাম্য না। না। আরেকটা কথা না বললে হয় না, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে মানে প্রত্যেকটা মানুষ আমরা সবাই যদি ভালোভাবে নেই, যে ও রাইটার হোক, তার যেটুক সম্মান ওইটুক দিল, এবং আমাদের কিছু কিছু করণীয় থাকে দেশের প্রতি, যেমন বাসা থেকে বের হওয়ার সময় এসিটা বন্ধ করে দিয়ে গেলাম, তাতে আমাদের কোনো অপচয় হইল না, বা ফ্যান বন্ধ করলাম, এরকম একটা প্রত্যেকটা ব্যাপারে একটা দায়িত্ব থাকে। তা আমাদের রাইটারেরও ওইরকম একটা দায়িত্ব, কর্মক্ষেত্রে আসলেই আমাদের একটা দায়িত্ব পড়ে যায়। যতক্ষণ পর্যন্ত ওই দায়িত্বটার সময় শেষ না হওয়া পর্যন্ত আমরা মানে কেউ যেন অস্থিরতা, যেমন অনেক সময় দেখা গেল যে আমার দিতে দিতে রাত 12টা 1টা বাজলো, তাতে আমাদের এই অস্থিরতাটা করাটা আমাদের জন্য ওইটা ঠিক না। তাতে আমাদের কোম্পানির ক্ষেত্রে এটা একটা, যেহেতু আমরা চাকরি করতে আসছি তার অধীনে, সে যেভাবেই আপনি যেভাবেই নেবেন এইভাবে আমাদেরকে আগায় যেতে হবে। এটাই হলো আমাদের সবার যেন এই মনোভাবটা থাকে। এটাই আপনার বলবো যে না, আমি এই কোম্পানিতে থাকলাম বা না থাকলাম, কিন্তু ভালো কাজ করে গেলে সবাই মনে করে যে না অমুক ছেলে, আমার বাড়ি কোথায়, তার ওই জেলার নামটাই ফুটে ওঠে, কি কারণে, সে ভালো। তো এই জিনিসগুলো আমাদের সবার মনে রাখতে হবে যে না, আমার যে উদ্দেশ্যে আসবো সেটা যেন ভালো উদ্দেশ্য হয়, তাতে জীবনে অনেক ভালো কিছু পাওয়া যায়। এটা আমার ভিউ থেকে বলা, এই আর কি। সেটা তো অবশ্যই আমাদেরও কাম্য, যে হচ্ছে আসলে ওভারঅল যে এনভায়রনমেন্টটা আছে, ওভারঅল যে প্রক্রিয়াটা আছে। কারণ যখন একজন উদ্যোক্তার আপনি একটা পার্সেল নিয়ে যাচ্ছেন, উদ্যোক্তার কিন্তু এটা একটা স্বপ্ন। হ্যাঁ, আপনি যদি এটা সেলারের দিক থেকে চিন্তা করেন, একটা সেলার একটা সেল করা, একটা প্রোডাক্ট বের করা কিন্তু তার কাছে অনেক বড় কিছু। দেন হচ্ছে তখন আপনি কিন্তু ওই জিনিসটা, ওই স্বপ্নটাই ক্যারি করতেছেন, এবং ওই স্বপ্নটা সহি সালামত তার কাছে পৌঁছানো, তার যে কালেক্টেড অ্যামাউন্ট আছে তার কাছে পৌঁছানো, এইটা আসলে ডেলিভারি সার্ভিসের জন্য আসলে অনেক, এটার জন্য ডেলিভারি সার্ভিস। হ্যাঁ, তাদের স্বপ্ন, উদ্যোক্তাদের স্বপ্ন আমরা ক্যারি করতেছি, উদ্যোক্তার স্বপ্ন ক্যারির বিনিময়ে আমরা একটা রেমুনারেশন পাচ্ছি। তো ওভারঅল মানুষজন এখন আপনার ফ্যামিলি বা আপনার আশেপাশের লোকজন যখন জানে যে আপনি এমন একটা কাজ করতেছেন, তাদের ট্রিটমেন্ট কেমন, বা তারা কিভাবে আপনার সাথে এখন কমিউনিকেট করে, বা আত্মীয় স্বজন কেমন, কি ওভারঅল? না, আসলে ভালো চাকরি করে আসার পরে যখন নিচে যারা যে মনের ভাব, আশপাশের মানুষ বা আত্মীয় যারা ভালো প্রকৃতির মানুষ, তারা সব সময় ভালোই নিবে।
যে এরা যে কর্ম করে খাচ্ছে, সে তো আর চুরি করে না, সে কর্ম করে খাচ্ছে, সে ছোট হোক। আমরা বাইরে যাই, দেশের বাইরে দেখেন আপনি, এর থেকে কঠিন কাজ করে। সেই তুলনায় আমরা এইটা কোনো কাজই না। আমার ফ্যামিলির প্রায় সবাই 6 ভাই বোনের মধ্যে 3 জনই আমাদের বাইরে থাকে। তখন বলে যে এর থেকে কঠিন কাজ করে, কিন্তু ওইখানে তো যে কাজটা করার পরে রাত্রে ঘুমায়, আমরা এখানে কাজ করার পরে আমরাও রাত্রে ঘুমাই। কিন্তু এই ঘুম আর ওই ঘুমের মধ্যে অনেক পার্থক্য, যে ওইটা হলো কষ্টে লাগে, আর এইটা কষ্ট করার পরও নিজের বাবা মা ছেলের সন্তানদের সাথে আমরা একসাথে আছি। এটা একটা মনের শান্তি। এই শান্তিটা আসলে টাকা দেওয়া হবে না, যে টাকায় সব কিছু আমাদের জন্য, অর্থ দিয়ে সব কিছু না, মনটাই হলো মূল। এখন এটার সাথে আপনার যদি এই জিনিসটা অ্যাড হয়, যে ধরেন বাইরের দেশে যেভাবে ট্রিট করতেছে ডেলিভারি ম্যানদের, সেইভাবে যদি আপনাদের ট্রিট করে, তাহলে ব্যাপারটা একদম প্লাস প্লাস হয়ে যায়। তো আমাদের সবার কাছে কাম্য এটাই, যে সেই ডেলিভারি ম্যান হোক, মার্চেন্ট হোক, ডেলিভারি সার্ভিস হোক, সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, সে ব্যাংকের অফিসার হোক, সে যেই হোক, সবাইকে আসলে মানুষ হিসেবে ট্রিট করা, সবার সাথে আসলে ভালো বিহেভ করা, এবং সবারে আসলে যেইভাবে আপনি চাবেন যে আপনি ওই পজিশনে থাকলে আপনার সাথে ওই মানুষটা ওইভাবে ট্রিট করুক, ওইভাবে ট্রিট করা, এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরও এই জিনিসটা অ্যাসিওর করা যে আপনার দারোয়ান বা আপনার হচ্ছে ড্রাইভার, সিকিউরিটি গার্ড, তারা যাতে আসলে ওই ভালো বিহেভ করে, ওই খারাপটা যাতে না করে। কারণ ওভারঅল ওই যে একটা মানুষ খারাপ যে বিহেভ করলো না, এটা সারাদিন বা সারা সপ্তাহ বা সারা মাসও ঘুরতে থাকে। আমি যখন প্রথম খাবার ডেলিভারি করতাম গুলশানে, আমার খাবার বলতে হচ্ছে কেটারিং সার্ভিসে খাবার দিতাম ভাই। তো ওই যে খাবারের বক্স থাকে না, ওই খাবারের বক্স নিয়ে ওই পার্টিকুলার প্রত্যেকদিন ওই অফিসে আমি ধরেন 2টা বা 2:30টার দিকে যাইতাম, ওই 3-4টা বক্স নিয়ে যাইতাম, একটা দিয়ে আসতাম, একটা নিয়ে আসতাম। তো প্রত্যেকদিন ওই যে সিকিউরিটি গার্ড থাকতো, সে আমার দাঁড় করাইতো, দাঁড় করে হলে প্রত্যেকটা বক্স খোলাইতো, প্রত্যেকটা বক্স খুলে সে আমারে ঢুকতে দিত। সে কিন্তু স্ক্যান করলেই কোনো কিছু মেটাল আছে কিনা, কোনো কিছু আছে কিনা সে কিন্তু দেখতে পারতো, কিন্তু সে ইচ্ছা করে আমারে ঢুকাইতো। তো একদিন হচ্ছে যাকে আমি খাবার দিতে চাই, তাকে বললাম যে ভাই এভাবে প্রত্যেকদিন আমার হ্যাসেল করে আমার আসলে খুব খারাপ লাগে ব্যাপারটা, আপনি একটু বলে দিন। তো উনি হচ্ছে একদিন বলে দিয়েছিল যে তুমি আসলে এরকম কেন করো, এরকম করার দরকার নেই, তুমি জাস্ট মেটাল ডিটেক্টর দিয়ে তুমি টেস্ট করো, টেস্ট করে হচ্ছে তুমি ওর এন্ট্রি হইতে দাও। তো সে বললো যে ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। পরের দিন সে আমার চেক করে নাই, কিন্তু তার পরের দিন থেকে সে আমার আবার ডবল চেক করা শুরু করলো, ডবল চেক করা শুরু কেমন, আর আমাকে ঢুকতেছি চেক, বেরোচ্ছি চেক, একদম মনে কর বক্সে কি আছে খোল, মানে তুই তো করে তো এমন মনে কর বাপের চাকর আমি, হ্যাঁ খোল দেখি এটা কি আছে, ওটা খোল। হ্যাঁ, সো যখন যেদিন আমার সাথে ট্রিট করলো, ওই দিন আসলে মানে আমি একটা পণ করছি, আমি ওই অফিসে যাব, আল্লাহ যদি কোনোদিন নিয়ে যায় নেক্সট আমি যাব, আমি আমার গাড়ি নিয়ে যাব, এবং ইনশাল্লাহ আমি আমার গাড়ি নিয়ে যাব। এবং ওই যে ভাই এখন ওই মানে যারা আমি খাবার দিতাম, উনি এখনো কর্মরত আছেন, উনি ততদিন আমি জানি না কর্মরত থাকবেন কিনা, বাট ভেরি সুন আমি ওনার সাথে যাবো, ওনার সাথে আমি দেখা করে আসবো। খুব সম্ভবত দারোয়ান এতদিন নাই, চেঞ্জ হয়ে গেছে বা আছে কিনা আমি জানি না, আমি ওনারা খুঁজবো, ওই দারোয়ানে খুঁজে আমি ওর সাথে চা খেয়ে আসবো, যদি আল্লাহ তাআলা অনেক ভালো লাগছে ভাই। একজন সাধারণ ডেলিভারি ম্যান থেকে আমি একটা বাংলাদেশের রিনাউন একটা কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছি, দীর্ঘ অনেক দিন আমি ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছি। সেখান থেকে আপনাদের মতো মানুষজন আমার সাথে কাজ করতেছে, আমি একটা পরিবারের অন্তর্ভুক্ত, প্রায় 500 জনের মতো মার্চেন্ট আমাদের সাথে কাজ করতেছে। তো এইটা আসলে আমার জন্য অনেক বড় কিছু, অনেক বড় পাওয়া। বাট সব থেকে আমার কাছে চাওয়া মানুষের কাছে বা সব থেকে বড় প্রাপ্তিটা সেদিন হবে যেদিন আসলে ই কমার্সে বা ডেলিভারি সেক্টরে আমি আসলে যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে চাই, সেই জিনিসটা আসলে আমি করতে পারবো, চেষ্টা করে যাচ্ছি। বাকিটা আমাদের অডিয়েন্স, আপনাদের ইচ্ছা, ভালোবাসা, দোয়াই হবে। তো আজকে আসলে আমাদের পডকাস্টটা এই পর্যন্তই। আমরা নিয়মিত পডকাস্ট টেলিকাস্ট করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।